নমস্কার। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করব। সে বিষয়টি হচ্ছে রিসার্চ। আর আমরা জানি এই রিসার্চ একটা অত্যন্ত অপরিহার্য শব্দ, যা সাম্প্রতিককালে আমরা আরও বিশেষ করে অনুভব করছি। কারণ আমরা দেখছি যে বর্তমানে এই করোনা প্রবাহিত বা করোনার যে প্রভাব গোটা বিশ্বে আমরা দেখছি, এই বিশ্বে যখন করোনা সাধারণ মানুষ সাধারণ জীবনযাত্রা জীবনশৈলীকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে, এরকম পরিস্থিতিতে প্রত্যেকটি মানুষই ভাবছে যে এই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসা যায়। ঠিক এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজকে সমগ্র বিশ্বের মানুষ কিছু না কিছু অনুশীলন করছে এবং সে অনুশীলন করার মধ্য দিয়ে তারা প্রকৃতপক্ষে এই সমস্যাটির সমাধান বের করার চেষ্টা করছে। তো এই যে বিভিন্ন রকম যে অনুসন্ধান প্রক্রিয়া, সেই অনুসন্ধান প্রক্রিয়াগুলির মধ্যে কিছু কিছু বিশেষ অনুসন্ধান প্রক্রিয়া রয়েছে, যে অনুসন্ধান প্রক্রিয়াগুলিকে আমরা সাধারণভাবে প্রথাগতভাবে রিসার্চ বলে উল্লেখ করে থাকি। তাহলে আজকে আমরা সাধারণভাবে দেখব যে এই যে রিসার্চ শব্দটি, এই শব্দটি কিভাবে এলো এবং এর কি প্রকৃত অর্থ কী আছে। তো প্রথমে যদি আমরা দেখি, সাধারণভাবে আমরা দুটো শব্দ দেখতে পাই। একটি রিসার্চ শব্দের মধ্যে একটি বলে একটি শব্দ হয়, আর একটি শব্দ হচ্ছে সার্চ বলে একটি শব্দ হয়। তাহলে এই যে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, এই দুটো গুরুত্বপূর্ণ শব্দ কি অর্থ বহন করে? মূলত আমরা বলবো যে এই যে শব্দটি অ্যাকচুয়ালি প্রেজেন্ট করে রিপিটেশন বা রিপিটেডনেস। রিপিটেডনেস, এই রিপিটেডনেস। আর সার্চ মানে হচ্ছে টু ফাইন্ড আউট সামথিং, টু ফাইন্ড আউট সামথিং। এই হয়েছে মোটামুটি একটা, আমরা যদি আক্ষরিকভাবে বিচার করি তাহলে, বা ব্যুৎপত্তিগতভাবে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখব যে এই যে রিসার্চ শব্দটি যে গঠিত হয়েছে দুটো শব্দের সমন্বয়ে, একটি হচ্ছে রিসার্চ এবং একটি সার্চ। বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে রিপিটেডনেস, বারংবার কেন অনুশীলন করার দরকার আছে, কেন আমরা অনুশীলন করব, কেন আমরা বারবার সে বিষয়টিকে চর্চা করব। এর মূল উদ্দেশ্য হিসেবে ধরা হয় বা বলা হয় যে যখন কোনো আমরা কিছু স্টাডি করছি বা যখন কোনো কিছু আমরা সার্চ করছি, আমরা দেখছি বা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি, প্রথম দেখাতে অনেক সময় কি হয়, আমরা সমস্ত বৈশিষ্ট্য, সমস্ত তথ্য, সমস্ত জ্ঞান, সমস্ত ধারণা আমাদের কাছে একবার প্রত্যক্ষণের মধ্য দিয়ে বা পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমাদের কাছে পরিষ্কার হয় না বা স্বচ্ছ হয় না। তো সেক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি থেকে যায়। তো তাই বলা হয়েছে যে কোনো ঘটনা বা যে কোনো সত্যকে বারবার সেটাকে দেখতে হয়। আর বারবার দেখা মানে অ্যাকচুয়ালি বারবার এই দেখা সে দেখা নয়, এটি হচ্ছে অ্যাকচুয়ালি পর্যবেক্ষণ করা। অর্থাৎ বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ কোনো মানদণ্ড বা সূচক বা মাপকাঠিকে মাথায় রেখে যখন দেখা হয় এবং সেই দেখার মধ্য দিয়ে কিছু অজানা, না আবিষ্কার করা, না বোঝা এরকম কিছু তথ্য বা বিষয় যদি থাকে, সেই বিষয়গুলোকে বের করে নিয়ে আসা জন্য কিন্তু আমাদেরকে বারবার দেখতে হয়, বারবার অনুশীলন করতে হয়। কারণ আমাদের মনে রাখতে হবে, এই যে অনুশীলন করার পরিপ্রেক্ষিতে আমরা যে ধারণাটা পাই, অর্থাৎ যে তথ্যটা আমাদের সামনে উঠে আসে, সে তথ্যটা প্রকৃতপক্ষে আমাদের জীবনযাত্রা চলার পথে বা আমাদের প্রতিটি মানুষের জীবনে সেই ধারণা বা সেই তথ্য অত্যন্ত আবশ্যক। কারণ এই তথ্য প্রত্যেকটি ব্যক্তিকে কিছু না কিছুভাবে সাহায্য করবে, মূলত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এটি সাহায্য করবে। আমাদেরকে মনে রাখতে হবে যে একটি মানুষ যখন ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তে কিছু না কিছু তাকে কিছু মুভ করতে হয়, কিছু মুভমেন্ট করতে হয়। আর প্রত্যেকটি মুভ বা প্রত্যেকটি মুভমেন্টের জন্য দরকার হয় কিছু সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের জন্য যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জ্ঞান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান বা তথ্য বা ইনফরমেশন বা এক্সপিরিয়েন্স, এই যে কতগুলি শব্দ রয়েছে, এই শব্দগুলি ছাড়া মানুষ কিন্তু প্রকৃতপক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আর এই সিদ্ধান্ত ছাড়া ব্যক্তি কোনোভাবে এগিয়ে যেতে পারে না, বা এই সিদ্ধান্ত ছাড়া ব্যক্তির উন্নতি বলা হোক বা ব্যক্তির জীবনে যে প্রত্যেকটি যে কাজ, সে প্রত্যেকটি কাজ কিন্তু প্রকৃতপক্ষে সম্পাদন করা সম্ভব হয়ে ওঠে না। তাই ব্যক্তি যাতে প্রত্যেকটি কাজ যথার্থভাবে সম্পাদন
করতে পারে সেই জন্য প্রত্যেকটি ব্যক্তিকে কিছু না কিছু সিদ্ধান্ত নিতে হয়। আর এই সিদ্ধান্ত সাধারণভাবে আমাদেরকে নিতে হয়, আমরা নিয়ে থাকি মূলত কিছু তথ্য বা কিছু জ্ঞানের উপর ভিত্তি করে। আর যখন কিছু অসম্পূর্ণ জ্ঞান আমাদের সামনে থাকে বা যে জ্ঞানে আমরা তৃপ্ত নই, ইনকমপ্লিট বা কোনো অনেক সময় দেখা যায় যে কোনো তথ্য বা কোনো ঘটনা বা কোনো জ্ঞান কি হয় বিকৃত রূপে আমাদের সামনে উঠে আসে। আমাদের সেই বিকৃত হয়ে যাওয়া জ্ঞান যদি তার উপর ভিত্তি করে বা বিকৃত যে জ্ঞানটি বা যেটি হচ্ছে যে ত্রুটিপূর্ণ জ্ঞান বা বলা যেতে পারে যে অসম্পূর্ণ জ্ঞান, সেই জ্ঞানের উপর ভিত্তি করে আমরা যদি কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, আমরা দেখব যে সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত যথার্থ হবে না বা অধিকাংশ ক্ষেত্রে সেটি কিন্তু ভুল ফল দিতে পারে। এবং এর ফলে যদি আমাদের সিদ্ধান্ত ভুল হয় বা তার ভিত্তিতে যদি আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করি, সে পদক্ষেপ কিন্তু যথার্থ হবে না, যেটা ব্যক্তির জন্য বা সমাজের জন্য কল্যাণদায়ী হবে না। সেই জন্য যাতে আমরা যথার্থভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সেই জন্যই আমাদের কি দরকার হয়, আমাদের কিন্তু দরকার হয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কমপ্লিট ভ্যালিড নলেজ। এই কমপ্লিট ভ্যালিড নলেজ আমি কোথা থেকে পাবো? আমরা পথ চলতি যে কোনো জায়গা থেকে আমরা বিভিন্নভাবে তথ্য পেতেই পারি, কিন্তু বিষয় হচ্ছে সেই প্রত্যেকটি অনুশীলনকে কিন্তু আমরা গবেষণা বলবো না। অ্যাকচুয়ালি আমরা গবেষণাকে সেই অনুশীলনের প্রক্রিয়াকে বলবো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমরা ভ্যালিড ইনফরমেশন বা ভ্যালিড নলেজ বা কমপ্লিট নলেজ আমাদের সামনে উঠে আসবে। তো যাই হোক, এই যে আক্ষরিক যে একটি অর্থ, সেই আক্ষরিক অর্থ দিক থেকে আমি যদি এই শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বারবার অনুশীলন করব, বারবার চর্চা করব, মূলত কি বের করার জন্য? যে শব্দটি আমরা চর্চা করে পেলাম সেটা হচ্ছে ভ্যালিড নলেজ। ভ্যালিড একটি শব্দ আমরা পেলাম। হ্যাঁ, ভ্যালিড আমরা কাকে বলবো? যেটা ত্রুটিপূর্ণ নয়, যেটা এররফুল নয়, এরকম একটা ভ্যালিড নলেজ, বা বলতে পারি একটা কমপ্লিট নলেজ। কমপ্লিট নলেজ বলে একটি আমরা এই দুটো শব্দ আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যে আমরা রিসার্চের মাধ্যমে যে বলা হচ্ছে টু ফাইন্ড আউট সামথিং, সামথিং মানে এখানে কিসের কথা বলা হচ্ছে? যে এখানে বলা হচ্ছে মূলত হচ্ছে ভ্যালিড নলেজটা বের করব, যেটা অ্যাজ ইট ইজ, যেটা যথার্থ, যেটা বিকৃত বা যেটা ত্রুটিপূর্ণ নয়, এরকম একটি বিষয়। তাহলে আমরা আজকে ছোট করে একটি বিষয় আলোচনা করলাম যে রিসার্চ শব্দটি কী বা রিসার্চের প্রকৃত অর্থ কি আছে, এটি সাধারণ একটি অর্থ সম্পর্কে আমরা বলছি। এবার আমরা এটাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করব এবং বিচার বিশ্লেষণ করার পরিপ্রেক্ষিতে আমরা দেখে নেব এই রিসার্চ শব্দটির অ্যাকচুয়ালি কি অর্থ আছে। আর সমাজ জীবনে বা টেকনিক্যালি যদি বলা হয় বা ফর্মালি যদি বলা হয় এই যে রিসার্চ প্রক্রিয়াটি, এই রিসার্চ প্রক্রিয়াটির কী গুরুত্ব রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যে রিসার্চকে বলা হয় কি বলা হয়? রিসার্চ ইজ এ Research is a scientific study. সায়েন্টিফিক স্টাডি। এবার আমাদের প্রথমে এই শব্দটিকে বিশ্লেষণ করা খুব দরকার। কেন সায়েন্টিফিক স্টাডি বলছে? এখানে আমরা একটি শব্দ আমরা পেয়েছি সায়েন্স, বা সায়েন্স থেকে এই সায়েন্টিফিক স্টাডিটা এসেছে। আর আমরা জানি যে সায়েন্স কাকে বলবো, বিজ্ঞান কাকে বলবো, বা বৈজ্ঞানিক অনুশীলন আমরা কাকে বলবো। মূলত আমরা জানি যে এর তিনটি গুরুত্বপূর্ণ প্যারামিটার বা প্যারাডাইম রয়েছে সায়েন্টিফিক স্টাডি বা সায়েন্সের। প্রথম যেমন একটি কথা বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ যে শব্দটি সেটি হচ্ছে এক্সপেরিমেন্টেশন। এই সায়েন্স হতে গেলে অবশ্যই আমাদেরকে কিন্তু এই একটা বিশেষ কাজের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, সে কাজটি হচ্ছে এক্সপেরিমেন্টেশন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে সেটি হচ্ছে অবজারভেশন। হ্যাঁ, এটি কি অবজারভেশন? আমি প্রথমেই আজকে আলোচনা প্রসঙ্গেই বলছিলাম যে যখন কোনো কিছু জিনিসকে আমরা দেখব মানে কি শুধুমাত্র দেখা নয়, সেখানে আমরা দেখব যে কিছু ট্রিটমেন্ট করার পরে তার আউটকাম কি হচ্ছে। ট্রিটমেন্ট শব্দটি কি, যে এরকম একটা সহজ একটা কথার মধ্য দিয়ে আমরা মনে রাখতে পারি যে দেখা যাক তো এই কাজটা করে দেখি কি ফল হয়, দেখি তো যদি এটা করি তাহলে কি ফল হয়। অর্থাৎ যদি আমি এই অ্যাকশন করি, ইফ আই ডু দিস হোয়াট উইল বি, এই যে একটা ছোট্ট ইকুয়েশন, ইফ আই ডু দিস হোয়াট উইল বি, এই যে হোয়াট উইল বি কী হচ্ছে, আমি কোনো কিছু একটা অ্যাকশান করছি, তার রিয়াকশান কি হচ্ছে বা তার আউটকাম কি আসছে। রিয়াকশান বা আউটকামকে যখন আমরা অবজেক্টিভ ওয়াইজ অর্থাৎ স্পেসিফিক বা ডেফিনিট কোনো উদ্দেশ্যকে মাথায় রেখে যখন আমরা দেখব, বা ইনফরমেশন, অ্যাকচুয়ালি অবজারভেশন হচ্ছে ইনফরমেশান গ্যাদার করার একটা প্রক্রিয়া বলা যেতে পারে, বা একটি বলা যেতে পারে যে এই যে অ্যাকশান রিয়াকশানের যে চেঞ্জগুলো বা ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে সেটাকে মেজার করার একটা প্রক্রিয়া, পরিমাপ করার একটা প্রক্রিয়া। তাহলে অবজারভেশন ইজ এ প্রসেস অফ মেজারমেন্ট, আর বলা যেতে পারে অবজারভেশন ইজ এ প্রসেস টু ফাইন্ড আউট দ্য
মানে ইনফরমেশান, রিলেটেড ইনফরমেশান বা রেলেভেন্ট ইনফরমেশান। তাহলে এইবার হচ্ছে এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশন বলতে গিয়ে আমরা কি বলবো? এক্সপেরিমেন্টেশন বলতে গিয়ে আমরা বলবো যে সাধারণভাবে যে কথাটি আমরা বললাম, যে যখন এরকম একটা ছোট্ট নীতিকে আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে ইফ আই ডু হ্যাঁ, ইফ আই ডু সামথিং এনিথিং, হ্যাঁ, ইফ আই ডু হোয়াট উইল বি, যদি আমি এটা করি, হ্যাঁ, যদি আমি এটা করি তাহলে কি হবে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সূত্র বলা যেতে পারে। যে এক্সপেরিমেন্টেশনের সূত্র কি, যে না তো যদি আমি এই কাজটি কোনো একটা বিশেষ পরিস্থিতিতে বা কোনো একটি বিশেষ ক্ষেত্রে যদি আমি এই কাজটি করি তাহলে কি হবে বা কি হতে পারে। এই কাজটিকে, এই টোটাল প্রসেসটাকে যখন কন্ডাক্ট করা হয়, সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশনে অনেক আরও ফর্মাল বা টেকনিক্যাল অ্যাপ্রোচ বা টেকনিক্যাল অ্যাসপেক্টস রয়েছে, সেগুলি আমরা এই মুহূর্তে আলোচনা করব না, জাস্ট আমরা সহজ করে বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করছি। এরপরে তৃতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কনক্লুশন। হ্যাঁ, এই হচ্ছে সায়েন্টিফিক স্টাডির আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার বা প্যারাডাইম বলা যেতে পারে। প্যারামিটার কি কি? তাহলে বিজ্ঞান হতে গেলে বা বৈজ্ঞানিক অনুশীলন হতে গেলে মূলত আমাদের এই তিনটি প্যারামিটারের মধ্য দিয়ে যেতে হবে, তিনটে গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে যেতে হবে, তিনটি বিবেচ্য বিষয়ের মধ্য দিয়ে যেতে হবে। একটি আমরা বললাম এক্সপেরিমেন্টেশন, দ্বিতীয়টি বললাম অবজারভেশন, তৃতীয়টি হচ্ছে কনক্লুশন। তাহলে আমরা এক্সপেরিমেন্টেশন শুরু করেছিলাম কিসের মধ্য দিয়ে? একটা ছোট্ট ভাবনাকে মাথায় রেখে শুরু করেছিলাম, ইফ আই ডু হোয়াট উইল বি, যে আমরা যদি এই কাজটা করি তাহলে কি ধরনের ফল হতে পারে। এইটা দিয়ে এক্সপেরিমেন্টেশন শুরু হলো। এই যে কী হতে পারে এইটাকে মেজার করার জন্য রয়েছে অবজারভেশন। আচ্ছা, মেজারমেন্ট হয়ে গেল, তখন লাস্টলি আমাকে সিদ্ধান্তে পৌঁছে গেলাম যে যদি আমি এক্স নামক কাজটি করে থাকি তাহলে আমাদের দেখা গেল যে এক্স ড্যাশ বা ওয়াই ড্যাশ আমি আউটকাম পেলাম, এক্স ড্যাশ বা ওয়াই ড্যাশ আউটকাম পেলাম। তাহলে আমি এক্স নামক যদি কাজটা করি তাহলে আমি ওয়াই ড্যাশ বা এক্স ড্যাশ কাজটি আমি বা আউটকামটা আমি পেতে পারি, এই ধরনের বা পেলাম। তার ভিত্তিতে একটা সিদ্ধান্তে পৌঁছালাম। তো এই যে টোটাল বিষয়টা, এটা কিন্তু একটি গবেষণা, এটি একটি রিসার্চ। কেন বলবো? যদি এটার একটা ইন্টেন্সিভ ইম্প্যাক্ট থাকে। ইন্টেন্সিভ ইম্প্যাক্ট মানে হচ্ছে ছোটোখাটো কোনো ব্যাপার নয়, যে এমন একটা সলিউশন আমি বের করলাম বা এমন একটা সিদ্ধান্তে পৌঁছালাম যে সিদ্ধান্ত বা যে প্রবলেমের সলিউশনটা একটা সদূরপ্রসারী প্রভাব রয়েছে, একটি বৃহত্তর একটি প্রভাব রয়েছে। এই প্রভাব যদি দেখতে পাই তাহলে আমরা বলবো যে সেইটি রিসার্চ ওয়ার্দি প্রবলেম বা রিসার্চের জন্য যোগ্য বা উপযুক্ত একটি সমস্যা। তাহলে আমরা আজকে আলোচনা করছিলাম রিসার্চ কি। তো বলতে গিয়ে আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে রিসার্চ ইজ এ সায়েন্টিফিক স্টাডি। এরপরে আমরা বলবো যে রিসার্চ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি সম্পর্কে আমরা বলবো যে রিসার্চকে আমরা ক্রিটিক্যাল স্টাডি বলে থাকি। রিসার্চ বলতে গিয়ে বলতে হয় যে রিসার্চ ইজ এ ক্রিটিক্যাল স্টাডি। রিসার্চ ইজ আ ক্রিটিক্যাল স্টাডি। তাহলে এই যে ক্রিটিক্যাল স্টাডি কেন বলছে, ক্রিটিক্যাল কথাটি কেন ব্যবহার করা হয়েছে? অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল শব্দটির অর্থ হচ্ছে ইন ডিটেল। হ্যাঁ, ইন ডিটেল শব্দটিকে ব্যবহার করা হয়, ইনকমপ্লিট নয়, ইন ডিটেল। অর্থাৎ যখন কোনো গবেষণা করা হয় বা কোনো রিসার্চ করা হয় বা অনুশীলন করা হয়, তখন আমরা যদি ইন ডিটেলে করি, ডিটেল মানে গভীরে গিয়ে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি যেমন ধরা হয় যে আরেকটি সূত্র আমাদের রিসার্চের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। কজ অ্যান্ড এফেক্ট, এই দুটোর মধ্যে কি রিলেশন আছে, হ্যাঁ, কোন কজের জন্য কি এফেক্ট পাওয়া যাচ্ছে। এখানে দুরকম আমরা অ্যাপ্রোচ বা দু রকমের স্টাইল আমরা দেখতে পাই। যে কোনো একটা কজকে অ্যানালাইসিস করলাম এফেক্টকে জাস্টিফাই করার জন্য, আমরা কজকে অ্যানালাইসিস করলাম। কিংবা এমন হতে পারে যে আমার কাছে যে এফেক্ট আছে সে এফেক্টের জন্য অ্যাকচুয়াল কজ কী আছে। আমাদের দুরকম ডাইমেনশন হতে পারে, অর্থাৎ কজকে কনস্ট্যান্ট রেখে মানে কজকে আমরা ফোকাস করে স্টাডি করতে পারি, এফেক্টের অ্যাকসেপ্টেন্স লেভেল বা ভেরিফিকেশনের জায়গাগুলোকে বা তার ভেরিফায়াবিলিটির জায়গাগুলোকে বের করার জন্য। একই রকমভাবে আমরা এফেক্টকে অ্যানালাইসিস করব কজের বিভিন্ন রকম ডাইমেনশন বা আসপেক্টস বা অ্যাপ্রোচগুলোকে ফোকাস করার জন্য। তো যাই হোক, এটা ছোট্ট একটা ইকুয়েশন বা ছোট্ট একটা সূত্র হিসেবে ধরা হয়। কিন্তু আমি বলছিলাম যে ক্রিটিক্যাল কেন বলা হয়। ক্রিটিক্যাল বলার পিছনে মূল কারণ হচ্ছে যে রিসার্চ করতে গেলে রিসার্চে কিন্তু ডিটেল স্টাডির একটা
বিষয় রয়েছে। যতক্ষণ না আমরা কোনো একটা গবেষণা মানে কোনো একটি অনুশীলনকে বিশদভাবে চর্চা করছি, বিশদভাবে অনুশীলন করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই গবেষণাকে আমরা ক্রিটিক্যাল স্টাডি বলবো না। আর ক্রিটিক্যাল না হলে, রিসার্চ যদি ক্রিটিক্যাল না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই রিসার্চের গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স লেভেল সাধারণভাবে সোসাইটিতে থাকে না, বা এটির গ্রহণযোগ্যতা বিভিন্নভাবে উপেক্ষিত হতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে রিসার্চকে অবশ্যই ক্রিটিক্যাল হতে হবে, ক্রিটিক্যাল স্টাডি এই শব্দটিকে বলা হচ্ছে। এরপরে যেটা বলা হচ্ছে এইটিকে যেমন এরপরে বলা হচ্ছে এটাকে বলা হাইপোথেটিক্যাল। রিসার্চকে কি বলা হচ্ছে, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, রিসার্চ ইজ এ হাইপোথেটিক্যাল প্রসেস। রিসার্চ ইজ আ হাইপোথেটিক্যাল প্রসেস। আচ্ছা, হাইপোথেটিক্যাল বলার পেছনে উদ্দেশ্যটা কি? এখানে হাইপোথেটিক্যাল শব্দটি হাইপোথিসিস বলে একটি শব্দ হয়, সেই হাইপোথিসিস শব্দ থেকে কিন্তু হাইপোথিসিস শব্দ থেকে কিন্তু হাইপোথেটিক্যাল শব্দটা আসা। আর প্র্যাকটিক্যালিটি একটি টেকনিক্যাল রিসার্চের শব্দ, কিন্তু এই শব্দটি অ্যাকচুয়ালি যদি সহজ আমরা অন্য কোনো একটা সমার্থক শব্দ ব্যবহার করতে চাই, তাহলে সেই সমার্থক শব্দটা আমরা বলতে পারি যে অ্যাজাম্পশন। সেই অ্যাজাম্পশন আবার কখনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এই শব্দটাকে আমরা কি বলে থাকি, এই শব্দটিকে আমরা বলে থাকি ইনফারেন্স, এরকম আমরা বলে থাকি। তাহলে হাইপোথিসিস অ্যাকচুয়ালি রিলেটেড টু ইনফারেন্স অর অ্যাজাম্পশন, এই শব্দগুলির সাথে সম্পর্কযুক্ত। তাহলে রিসার্চকে হাইপোথেটিক্যাল কেন বলা হচ্ছে? কারণ আমাদেরকে মনে রাখা দরকার যে জ্ঞান সংগ্রহ করার বা জ্ঞান যাচাই করার অনেক প্রক্রিয়া রয়েছে। সেই যে সমস্ত প্রক্রিয়াগুলি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে অনুমান। অনুমান কি? আমরা অনেক কিছু অনুমান থেকে, গবেষণা যে কোনো গবেষণা কিন্তু কিছু কিছু অনুমান থেকে, কিছু কিছু প্রেডিকশান, কিছু কিছু আন্দাজের জায়গা থেকে, আন্দাজ নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কিছু একটা জিনিস দেখলাম, দেখার পরিপ্রেক্ষিতে আমাদের মনের মধ্যে আমাদের এক্সপার্টাইজকে কাজে লাগিয়ে বা ফ্যাক্টসের বিভিন্ন রকম বা ঘটনার যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য বা বৈচিত্র্যতা রয়েছে সেগুলিকে পর্যবেক্ষণ করার মাধ্যমে আমরা কিছুটা আমরা ভেবে নিতে পারি যে এইটা হয়তো, এখানে একটা শব্দ ব্যবহার করা হলো, হয়তো এই কারণগুলির জন্য হতে পারে, হয়তো এর পেছনে এই কারণগুলি রয়েছে, হয়তো এই কারণগুলির জন্য এই রকমের ফল এলো। এই যে হয়তো শব্দটা কিন্তু গবেষক ব্যবহার করছে যখন গবেষণা শুরু হয়। প্রত্যেকটি শব্দের রিসার্চে কিন্তু এই যে হয়তো শব্দটাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে, হয়তো এটার জন্য হচ্ছে। তাহলে এই যে হয়তো দিয়ে তো আর গবেষণা শেষ হয়ে যায় না। গবেষক যদি বলে হয়তো এটার জন্য হচ্ছে, তাহলে এটা গবেষণা হলো না। কিন্তু যে হয়তোটা ঠিক কি ঠিক নয়, যেটা আমি ভাবছি যে একটা কারণ, এই কারণের জন্য অ্যাকচুয়ালি এক্স ড্যাশ আউটকামটা পাওয়া গেছে, এইটা অ্যাকচুয়ালি ঠিক কি ঠিক না। আমি ভাবলাম যে হয়তো এর জন্য এক্স ড্যাশ পাওয়া গেছে, কিংবা এরকম আমি ভাবতে পারি হয়তো বি এর জন্য এক্স ড্যাশ পাওয়া গেছে। হয়তো কি বললাম, হয়তো এর জন্য পাওয়া যেতে পারে, হয়তো বি এর জন্য পাওয়া যেতে পারে, কিন্তু এবার প্র্যাকটিক্যালি আমাকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে এর জন্য আমার এক্স ড্যাশ রেজাল্ট পাওয়া গেছে, এফেক্ট পাওয়া গেছে, নাকি বি এর জন্য এক্স রেজাল্ট পাওয়া গেছে। সেটা আমাকে কি করতে হবে, আমাকে যাচাই করতে হবে, সেটাকে আমি টেস্ট করতে হবে। এই হাইপোথিসিসকে কি করতে হয়, হাইপোথিসিসকে টেস্ট করতে হয়। রিসার্চের মাধ্যমেই যে হাইপোথিসিসকে টেস্ট করে দেখা হয়। তাহলে বলা হচ্ছে রিসার্চ ইজ এ হাইপোথেটিক্যাল প্রসেস। কেন হাইপোথেটিক্যাল? কারণ এই যে রিসার্চার কী করছে, বিভিন্ন ঘটনা, বিভিন্ন রকম পরিস্থিতি, বিভিন্ন রকমের তথ্য যথার্থভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে তিনি ভাবছেন যে তার মনের মধ্যে কিছু অ্যাজাম্পশান, তার মনের মধ্যে কিছু ইনফারেন্স তিনি ড্র করছেন, এবং সেই ইনফারেন্স বা সেই অ্যাজাম্পশানসগুলো যথার্থ কি যথার্থ নয়, তার গ্রহণযোগ্যতা কী আছে, তার অ্যাকসেপ্টেন্স লেভেল কী আছে, সেটাকে টেস্ট করার জন্য গবেষক কিন্তু কী করছেন, একটা অনুশীলন করছেন, একটা পরিকল্পিত অনুশীলন করছেন, সুন্দরভাবে গুছিয়ে সেই কাজগুলি করছেন। এবং সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সেই যে অনুমান, সেই অনুমানটাকে যাচাই করে দেখে নেওয়া। উদাহরণ হিসেবে আমরা যেমন বলেছিলাম যে এ নামক কারণের জন্য এক্স হয়তো এর কারণের জন্য এক্স ড্যাশ রেজাল্ট পাওয়া যাচ্ছে বা এফেক্ট পাওয়া যাচ্ছে, কিংবা হয়তো বি কারণের জন্য এক্স ড্যাশ রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো হয়তোটাকে যাচাই করার জন্য যে অ্যাকুরেট এক্স্যাক্ট রেজাল্টটা কী আছে, মানে এক্স্যাক্ট কজ কী আছে, সেই এক্স্যাক্ট কজটাকে বের করার জন্য অ্যাকচুয়ালি গবেষক সে বিষয়টাকে স্টাডি করছেন। এরপরে যেটা বলা হচ্ছে যে এই যে তিনটে গুরুত্বপূর্ণ জায়গা আমরা আলোচনা করলাম, এরপরে রিসার্চে আরও বলা হয় যে এটি হচ্ছে এলোমেলো কিন্তু প্রক্রিয়া নয়, এটা অবজেক্টিভ ওরিয়েন্টেশন রয়েছে। এটি যেমন অবজেক্টিভ ওরিয়েন্টেডনেসের মধ্যে রয়েছে, এখানে এক্সপার্টাইজের দরকার হয়, এখানে ইন্টেন্সিভ ইম্প্যাক্টের একটা বিষয় রয়েছে, এরকম কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে।
আমরা মেইনলি এই তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আজকে চর্চা করলাম যে রিসার্চ কী। তাহলে ওভারঅল যদি আমরা বলতে চাই যে মানুষ বা মানব সমাজ বা মানব জাতি বা মানব সভ্যতা তার নিজের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন রকমের প্রবলেমগুলি রয়েছে, সে প্রবলেমগুলির যে কার্যকরী সমাধান সূত্র বের করার জন্য এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যখন একটি সুপরিকল্পিতভাবে বা স্ট্রাকচার্ড ওয়েতে, হ্যাঁ, এবং খুব নিয়ন্ত্রিতভাবে পরিস্থিতিকে যাচাই করে বা পরিস্থিতিকে বিচার বিশ্লেষণ করে বা পরিস্থিতি রিলেটেড ইনফরমেশনগুলো কালেক্ট করার মাধ্যমে যখন অনুশীলন করে থাকে, তখন সেটিকে কিন্তু কি বলা হচ্ছে, গবেষণা। আমরা আজকে এইটুকুই বিষয় নিয়ে চর্চা করছি। এরপরে আমরা আবার পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে চর্চা করব। আপনারা মনোযোগ সহকারে শুনছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।